ভারতের পানিতে ডুবল ফেনী, কুমিল্লা সহ দেশের 10 জেলা, দুজনের মৃত্যু, পানিবন্দী 36 লাখ মানুষ। অনেক কই যাব, কই কষ্ট জানবাছে না। সকাল দিকে পানি বাড়তেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। রাজধানী বনানী থেকে গ্রেফতার রাশেদ খান মেনন, হেফাজতের সমাবেশে গণহত্যা সহ বেশ কয়েকটি অভিযোগ। বসুন্ধরা সামিট সহ দেশের 5 শীর্ষ গ্রুপের মালিক পক্ষের তথ্য চেয়ে এনবিআর এর চিঠি, কর ফাঁকির অনুসন্ধান। এবং নগদে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স স্থগিত, শতভাগ মালিকানায় সরকার, সময় হলেই ছাড়া হবে বেসরকারি খাতে। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে আবারও বন্যা দেখা দিয়েছে দেশের অন্তত 10 জেলায়। ডুবেছে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। চরম দুর্ভোগে বানভাসী মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। একদিনে টানা বৃষ্টি, অন্যদিকে ভারত বাঁধ খুলে দেয়, দ্রুত বাড়ছে পানি। নদ নদীর দুকুল ছাপিয়ে ভেসে যাচ্ছে লোকালয়, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পথঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। উজানের ঢলে মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর 8 স্থানে বন্যা প্রতিরক্ষা বাঁধ ভাঙন দেখা দিয়েছে। মনু নদী বিপদসীমার 108 সেন্টিমিটার, চাঁদনীঘাট এলাকায় 113 সেন্টিমিটার, ধলাই নদীতে 33 সেন্টিমিটার ও জৌরি নদীতে বিপদসীমার 188 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক কই যাব, কই কষ্ট জানবাছে না। ভারত থেকে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাচল তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় অর্ধশত গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি ও মৎস্য খামার। 2 উপজেলার 1200 পরিবার আক্রান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যেই আমরা 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। কুমিল্লা নগরীর পাশ ঘেঁষা গোমতী নদী ও 14 গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাকরি নদীর পানি বিপদসীমার 71 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আশ্রয় কেন্দ্রই একমাত্র ভরসা বন্যা কবলিত মানুষের। আমরা সবাই এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছি, যেমন আমাদের স্কুল আছে, মাদ্রাসা আছে। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। প্লাবিত ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। গেল 2 মাসে চতুর্থবার বন্যার কবলে খাগড়াছড়ি। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে দিঘি নালা ও রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার 99টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। সকাল দিকে পানি বাড়তেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক সড়কের বাঘাইহাট বাজার, মাচালং ও কবাখালী অংশে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ আছে। এতে আটকা পড়েছে সাজেক ঘুরতে আসা 250 পর্যটক। টানা 5 দিনের বর্ষণে লক্ষ্মীপুর জেলার 4 উপজেলার অন্তত 30,000 মানুষ পানিবন্দী। উজানের ঢলে ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 20টি গ্রামের অন্তত কয়েক হাজার মানুষ। 7 দিন ধরে পানিতে নিমজ্জিত বসতঘর, আঙিনা। রান্নার চুলা না জ্বালায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে বানভাসীদের। পানিতে আমাদের লামে না, সব বুড়িয়া থাকে, আমরা কোনো জায়গায় যাইতে পারি না, কোনো হাট বাজার আনতে পারি না, চুলা চাকি সব ভিজে গেছে। এদিকে অতি জোয়ারের কারণে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ঢাকা থেকে আইছি, ফেরি দিয়ে আইছি, গাড়ি নামামু, জোয়ারের পানির টেরায় নামতে পারি না। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে জানিয়েছেন বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত 40,840 পরিবারে 29 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রোজা।
2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান তিনি। এদিকে বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাতে স্পিডবোট সহ উদ্ধার সামগ্রী পাঠাচ্ছে BIWTA। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভেঙে উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে হঠাৎ তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি। সব ধরনের বিপদসীমা অতিক্রম করে গ্রামের পর গ্রাম ভাসছে অথই পানির নিচে। বন্যায় 40,840 পরিবারের 29 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বলেন, এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 8টি জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে, আর যাদেরকে আমরা উদ্ধার করছি। আমাদের বিভিন্ন পর্যায়ে যে আমাদের যে টিম রয়েছেন, উদ্ধারকারী টিম, তারা তাদের উদ্ধার করছেন। আর ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে 29,04,964 জন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে BIWTA চেয়ারম্যানের বৈঠকে স্পিডবোট পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রস্তুত রয়েছে 3টি উদ্ধারকারী জাহাজ। আমরা 10টি বোট পাঠাবো, সেখানে সংগ্রহ করে 10টি বোট পাঠাবো এবং সাথে কিছু উদ্ধার সামগ্রী, লাইফ জ্যাকেট 400 থেকে 500 লাইফ জ্যাকেট পাঠাবো। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টিপাত না কমলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। মৌসুমী লঘুচাপজনিত কারণে দেশের উপকূল সহ দেশে এবং একই সাথে দেশের উজানে ভারী বৃষ্টিপাত এবং একই সাথে এই সময়টাতে লঘুচাপের কারণে সাগরের স্বাভাবিক লেভেল একটু হাই ছিল এবং একই সাথে পূর্ণিমা সময় অতিক্রান্ত হওয়ার কারণে যে স্বাভাবিক যে জোয়ারের পরিমাণ সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছিল। আর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কমলেও এরপর আবারও বাড়তে পারে। আগামী 48 ঘন্টা পর্যন্ত এই ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসের যে সতর্ক সংকেত, সেটি আমরা আরো 48 ঘন্টা বৃদ্ধি করেছি এবং সেই সাথে বলেছি যে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের যেসব এলাকায় পাহাড় রয়েছে সেসব এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্গত এলাকায় মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানান এ কর্মকর্তা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্গত এলাকায় ত্রাণ কাজে সমন্বয় করবেন উপদেষ্টারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। এ সময় আরও 2 উপদেষ্টা নাহিদ হাসান ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। আগাম সতর্কবার্তা না দিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন উপদেষ্টারা। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত সব উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে হঠাৎ সৃষ্ট বন্যায় পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবেই জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রিজওয়ানা হাসান। বন, পরিবেশ ও পানি উপদেষ্টা বলেন, ভারী বর্ষণ ও উজান থেকে আসা পানির কারণেই হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে। মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ত্রাণ তৎপরতা সহ বন্যা পুনর্বাসনের কাজে সমন্বয় করবে সরকারের উপদেষ্টারা। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ হাসান জানান, ভারত কোনো ধরনের সতর্কবার্তা না দিয়ে বাঁধ খুলে দেয় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। সভায় বেশ কয়েকটি কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান বন, পরিবেশ ও পানি উপদেষ্টা। এ সময় তিনি আরও জানান, ছাত্র আন্দোলনে আহত নিহতদের চিকিৎসা ও সহযোগিতা কমিশন গঠন সহ জনগণের টাকায় নির্মিত প্রকল্পের নামকরণের বিষয়ে নীতিমালা করা হবে। জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 3 বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
ভারতের পক্ষ থেকে কোনো বাঁধ খুলে দেওয়া হয়নি বলে এমন দাবি জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পানির উচ্চতা বেশি হওয়ায় অতিরিক্ত চাপে স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে বাংলাদেশে পানি প্রবেশ করেছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে একথা জানান তিনি। পরে সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের 10 জেলায় হঠাৎ বন্যায় এ পর্যন্ত 36 লাখ মানুষ পানিবন্দী হয়েছে, যা সার্বক্ষণিক মনিটরে রেখেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে নদী এবং পানি সংক্রান্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে প্রয়োজনীয় বৈঠকের বিষয়ে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রণয় ভার্মা গত বছর 16 লাখ বাংলাদেশির ভারতে ভ্রমণকে সুসম্পর্কের নজির হিসেবে উল্লেখ করেন। যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করা হয়েছে, নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার ও 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে। বেক্সিমকো বসুন্ধরা সহ দেশের 5 শীর্ষ ব্যবসায়ী গ্রুপের কর ফাঁকির অনুসন্ধান শুরু করেছে এনবিআর। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও সঞ্চয় অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে এনবিআর। তাদের কর ফাঁকির বিশেষ অনুসন্ধান চালাবে এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এরই মধ্যে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর ফাঁকি দেওয়ার তালিকায় কাজ শেষ করেছে সিআইসি। ফাঁকি দেওয়া কর উদ্ধারেও কাজ করবেন তারা। দেখছেন সংবাদ রাত। গণহত্যা দুর্নীতির দায়ে একের পর এক মামলায় জড়াচ্ছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে 5টি। এর মধ্যে 3টিতে সাবেক প্রধানমন্ত্রীকে প্রধান আসামি করা হয়েছে। আছেন আমির হোসেন আমু, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও। মামলা থেকে বাদ যায়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এ নিয়ে আরো জানাচ্ছেন নাফিয়া ফেরজানা। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা ও দুর্নীতির দায়ে হচ্ছে একের পর এক মামলা। বৃহস্পতিবার শেখ হাসিনাকে প্রধান করে আদালতে 3টি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। এতে নতুন করে যুক্ত হয়েছে আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নাম। 18 জুলাই আশুলিয়া থানার সাভার হাইওয়ে এলাকায় পুলিশ ও বিজিবির গুলিতে নিহত হন আসহাবুর ইয়ামিন, আলামিন ও মেহেদি হাসান। এ ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়কে আসামি করা হয়। এছাড়া 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ 44 জন ও অজ্ঞাতনামা আরও 150 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। 20 জুলাই সাংবাদিক আমিনুল ইসলাম ইমন আহতের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 16 জনের বিরুদ্ধে রমনা থানায় হত্যা চেষ্টা মামলা হয়। গুলি করে মুমূর্ষু অবস্থায় ফেলে তার ব্যবহৃত R15 মোটরসাইকেলটি ডিবি পুলিশ নিয়ে যায় স্থান থেকে। পরবর্তীতে স্থানীয় জনগণ পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। তিনি এখন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে
চিকিৎসাধীন, তার পা এবং হাত নিউরোলজিক্যাল প্রবলেম আছে, অচল হয়ে যাওয়ার উপক্রম, তিনি বাঁচবেন কিনা তারও নিশ্চয়তা নাই। মোহাম্মদপুরে দুই বন্ধু নাস্তা খেতে বের হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে মারা যান শাহরিয়ার। এ ঘটনায় শেখ হাসিনা সহ ৬৮ জনের নামে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সময় স্থানীয় কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং বিভিন্ন পদপদবীধারী আওয়ামী লীগের সংগঠনের তারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তারা সশরীরে উপস্থিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানায় ওবায়দুল কাদেরকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়। এদিকে মতিঝিল থানায় এসিকে প্রধান করে ২০ জন পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা করা হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আলোচনার মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনার সরকারের গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের প্রাক অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের ৩ সদস্যের কারিগরি দলের প্রধান রোরি মুঙ্গোভেন। দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তে জাতিসংঘ পাশে থাকতে চায় বলেও জানান তিনি। এম এ আজিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতিসংঘের ৩ সদস্যের কারিগরি দল বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা যায় সে বিষয়ে প্রাথমিক ও প্রাক অনুসন্ধানে আলোচনা হয়েছে। Really hold some preliminary discussions, exploratory discussions with the government about ways in which our office can support the interim government, people of Bangladesh at this historic time. গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারকে এগিয়ে নিতে তারা একটি ঐতিহাসিক সুযোগ হিসেবেও দেখছে বলে জানান। To democracy and human rights of the Bangladesh people, particularly the students and particularly the youth. And he sees this as an historic opportunity for the country in restoring democracy, renewing institutions, and advancing human rights. ৩ সদস্যের এই প্রতিনিধি দলটি তদন্ত দল নয় উল্লেখ করে রোরি মুঙ্গোভেন অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করাই তাদের কাজ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।